আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আপনাদের সঙ্গে আজকে আমার হচ্ছে ফার্স্ট লাইভ ক্লাস। যারা মতিঝিল ব্রাঞ্চে ক্লাস করছেন তাদের সঙ্গে আমার পরিচয় আছে, তো অন্যান্য ব্রাঞ্চের যারা ছিলেন তাদের সঙ্গে আমার পরিচয় নেই। সুতরাং আমি পরিচিতি নিয়ে বেশি সময় কাটাবো না, আমি সরাসরি পড়ালেখায় ঢুকে যাব। কিন্তু তার আগে একটা ছোট্ট জিনিস বলে দিই আপনাদেরকে। অনলাইন ক্লাসের একটা বড় সমস্যা আছে। সেই বড় সমস্যাটা কি জানেন? এই সমস্যাটা কিন্তু কেউ আসলে বলে না, কিন্তু এটা একটা বড় সমস্যা। ভিডিও দেখে দেখে লেখা যায় না, খাতা কলম চাপায় রাখেন, দরকার নেই। খাতা কলম পাশে রাখেন, আমি যদি বলি তাহলে লিখবেন। আমি যতক্ষণ পড়াবো পড়াটার দিকে তাকান। কেন সেটা বুঝিয়ে বলতেছি। এই যে ভিডিওটা হচ্ছে, ভিডিওটা তো আর সঙ্গে সঙ্গে ডিলিট করে ফেলবো না আমরা, তাই না? সো আমি অ্যাডমিনদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটাকে রেখে দিতে কিছুক্ষণ। আপনার দরকার হলে যাতে ক্লাসের পরে আপনি আরেকবার ভিডিও দেখে দেখে লিখতে পারেন। কিন্তু লাইভ ক্লাসের সময় আপনি যদি এই ভিডিও দেখে দেখে লিখতে যান, তাহলে আপনি কোন দিকে মনোযোগ দিবেন? ভিডিও দেখার দিকে নাকি লেখার দিকে? কোনোটাই হবে না। সুতরাং এটা আমার রিকোয়েস্ট, যে আমি আমার সকল স্টুডেন্টদেরকে এইভাবে রিকোয়েস্ট করি যে আমি যতক্ষণ ক্লাস নিব ততক্ষণ অ্যাকচুয়ালি কিছু লেখার দরকার নাই, কারণ ভিডিওটা তো সেভ করার অপশন আছে। সো আপনারা লেখালেখির দিকে না, আপনারা মনোযোগটা দিবেন কিসের দিকে? যা পড়াচ্ছি সেই কন্টেন্টের দিকে। আর ইনশাল্লাহ ক্লাসের পর পর আমি যা যা লিখবো পুরা লেখাটার একটা পিডিএফ ফাইল আমি গ্রুপে শেয়ার করে দেবো ইনশাল্লাহ। সুতরাং আশা করি ইনশাল্লাহ আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না। ঠিক আছে? আর আরো একটা জিনিস, সেটা হচ্ছে লাইভ ক্লাসের আর একটা প্রবলেম হচ্ছে আপনারা ইন্টারেক্টিভ বেশি হইতে চান। আমি পড়াচ্ছি, পড়ার দিকে খেয়াল করেন। এই কমেন্টে পড়ালেখা ছাড়া আর কোনো কমেন্ট করার দরকার নেই, ঠিক আছে? বা অন্যদের কমেন্টও পড়ার দরকার নেই। আপনার যখন প্রশ্ন করার দরকার হবে তখন আপনি কমেন্টে প্রশ্নটা লিখেন। কিন্তু আপনার প্রশ্ন করার দরকার নেই আরেকজন কি কমেন্ট লিখছে আমি পড়ি, নো। সেক্ষেত্রে কনসেন্ট্রেশন নষ্ট হবে। ওকে, আমার আপনাদেরকে আজকে দুইটা চ্যাপ্টার পড়ানোর কথা। একটা হচ্ছে কাজ শক্তি ক্ষমতা, আর 2 নাম্বার হচ্ছে আপনার পদার্থের অবস্থা এবং চাপ। এখন কাজ শক্তি ক্ষমতা দিয়ে শুরু করব, এবং কাজ শক্তি ক্ষমতার আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে শুরু করব। এক্সাম্পলটা হচ্ছে, ধরেন আমার হাতে একটা বস্তু আছে, এই যে বস্তুটা আমি এখানে ধরে রাখছি। সো আমি যখন ধরে রাখবো বস্তুটাকে এখানে সারা দিন যদি ধরে রাখি আমি, আমার অবশ্যই হাত ব্যথা হবে, আমার পরিশ্রম হবে। সুতরাং যদি আমার বস্তুটাকে ধরে রাখার কারণে পরিশ্রম হয়, পরিশ্রমটা হচ্ছে আমার, কিন্তু এখানে কৃতকাজ কত? সো বেসিক কিছু আন্ডারস্ট্যান্ডিং দিয়ে শুরু করে আমি ম্যাথে যাব। সো প্রথম আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, একটা বস্তুকে আমি শূন্যে ধরে রাখছি। তাহলে কোনো বস্তুকে শূন্যে ধরে রাখতে, জাস্ট স্থির অবস্থায় ধরে রাখতে, একটা বস্তুকে হাতে আমি ধরে রাখতেছি, কৃতকাজ কত? তাহলে আমরা প্রবলেমটাকে লিখি, আমরা খাতায় প্রবলেমটাকে লিখি। আপনাদের কিন্তু লেখার দরকার নেই, কারণ কি বললাম, আপনারা পড়ার দিকে মনোযোগ দেন, লেখার দিকে না। তাহলে কোনো বস্তুকে শূন্যে ধরে রাখতে কৃতকাজ কত? এখন বস্তুটার কোনো স্মরণ হচ্ছে? স্মরণ কিন্তু হচ্ছে না, শুধু শূন্যে আমি ধরে রাখতেছি। তাহলে শূন্যে যদি আমি ধরে রাখি, বস্তুটার যদি কোনো স্মরণ না হয়, সেক্ষেত্রে কৃতকাজটা কত হয়ে যাবে? কৃতকাজ 0 হবে। তাহলে কৃতকাজ 0 হবে, কৃতকাজ শূন্য। কিন্তু কৃতকাজ শূন্য হলেও আমাদের পরিশ্রম হবে। কেন পরিশ্রম হবে? আমি কিন্তু বস্তুটাকে শূন্যে ধরে রাখছি, তাহলে স্মরণ হচ্ছে না। স্মরণ না হওয়ার কারণে কৃতকাজ কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। কিন্তু তারপরও আমাদের কেন এইখানে শক্তি ব্যয় হচ্ছে বা পরিশ্রম হচ্ছে? কারণ হচ্ছে বস্তুটাকে যখন শূন্যে আমরা ধরে রাখছি, বস্তুর একটা অভিকর্ষজ বিভব শক্তি আছে। তাহলে অভিকর্ষজ এই বিভব শক্তিটাকে নাকচ করে শূন্যে ধরে রাখতে হচ্ছে। সুতরাং অভিকর্ষজ বিভব শক্তি নাকচ করে শূন্যে ধরে রাখতে হচ্ছে। তাই আমাদের পরিশ্রম হচ্ছে। এটা গেল একেবারে ফার্স্ট আন্ডারস্ট্যান্ডিং। সো দেখেন আমরা তাহলে কি শিখলাম?
আমরা শিখলাম হচ্ছে যদি একটা বস্তুকে আমরা শূন্যে ধরে রাখি, কোথাও শূন্যতে জাস্ট ধরে রাখছি, এইভাবে ধরে রাখছি, সেক্ষেত্রে আমাদের কোনো কাজ হবে না। এই বস্তুটাকে আপনি সারাদিন হাতে ধরে নিয়ে দাঁড়ায় থাকেন, কোনো কাজ হবে না। কিন্তু এই বস্তুটা যখন আমি মাটি থেকে তুলতেছি, মাটি থেকে তোলার সময় যে পরিমাণ কাজ আমি করছি সেই কাজটাই এটার মধ্যে বিভব শক্তি হিসেবে জমা থাকে। দেখেন আমরা শক্তি সংরক্ষণশীলতা পড়ছি, এবং পড়ছি যে শক্তি সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না, শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করা যায়। তাহলে একটা বস্তুর শক্তি কিভাবে আসলে ক্যালকুলেট করব আমরা, অলওয়েজ খেয়াল রাখবো যে শক্তিটা এক রূপ থেকে আরেক রূপে কি হবে, রূপান্তরিত হবে। সুতরাং আমি যদি এই বস্তুটাকে ছেড়ে দেই, এখান থেকে ছেড়ে দিব, তাহলে বস্তুটা যখন মাটিতে আঘাত করবে তখন তার বেগ যদি আমি বের করতে যাই, এইখানে তার যে বিভব শক্তি আছে সেই বিভব শক্তিটা গতি শক্তিতে রূপান্তর হবে। তাহলে কৃত কাজ ইকুয়ালস টু কি, যে পরিমাণ কৃত কাজ করতেছি ওইটা আসলে কোথা থেকে আসে, ওটা আসে শক্তি থেকে। বা উল্টো ভাবে চিন্তা করলে আমি এই বস্তুটাকে মাটি থেকে যখন তুলবো, এটার কি আছে, একটা ওজন আছে, ওজন এবং সরণ mgh, এটা থেকে আসতেছে আমার বস্তুটার সঞ্চিত বিভব শক্তি, আর সেটাই আমার দ্বারা কৃত কাজ। যখন তুলছি, কিন্তু তুলে তাকে চুপচাপ বসায় রাখছি, কোনো সরণ নাই, বস্তুটা সরতেছে না নড়তেছে না। একটা বস্তু যতক্ষণ একটা জায়গায় সুস্থির অবস্থায় থাকবে, এই জায়গায় বস্তুটা আছে, তাহলে এই একই জায়গায় বস্তু যতক্ষণ থাকবে কোনো কাজ হবে না। কিন্তু কাজ না হলেও আমাদের পরিশ্রম হবে, কেন? কারণ বস্তুটার মধ্যে একটা বিভব শক্তি সঞ্চিত আছে। এই বিভব শক্তিটার কারণে বস্তুটাকে আমার ধরে রাখতে হচ্ছে। তো এই যে ধরে রাখতেছে, আমি পরিশ্রম করতেছি। এটা গেল ফার্স্ট কনসেপ্ট, যে বস্তুর যদি অবস্থানের পরিবর্তন না হয় তাহলে বস্তু কোনো কাজ করবে না, কিন্তু আমাদের ঠিকই পরিশ্রম হবে। কারণ কি? কারণ হচ্ছে বস্তুটার বিভব শক্তি আমাকে ধরে রাখতে হচ্ছে। ঠিক আছে, এটা গেল 1 নাম্বার সিনারিও। এখন আসেন 2 নাম্বার আরেকটা সিনারিওতে আসে, আমি একদম প্র্যাকটিক্যালি সিনারিওটা ব্যাখ্যা করি। কাজ পথের উপরে অনেক সময় নির্ভর করে না, বিশেষত এইটা যখন আমরা ওয়াই অক্ষে চিন্তা করি। ওয়াই অক্ষে কৃত কাজ কোনোদিন পথের উপর নির্ভর করে না। ওয়াই অক্ষে মানে উপরের দিকে। আমি এক্সাম্পল দিচ্ছি, ধরেন মাকড়সা মানব আপনার বাসায় আসছে। মাকড়সা মানব, ওই স্পাইডারম্যানকে আমি বাংলায় মাকড়সা মানব বলতেছি আর কি। তো আপনার বাসায় মাকড়সা মানব আসছে, ওই ব্যাটারে বললেন যে তুই বাসায় আসবি, ছাদে উঠবি, ঠিক আছে তুই যা, দেয়াল দিয়ে ছাদে ওঠ। ওকে আপনি সিঁড়িতে উঠতে দিলেন না, যে তুই বেটা মাকড়সা মানব, তুই স্পাইডারম্যান, এখন তুই যদি সিঁড়িতে হেঁটে হেঁটে উঠিস, জিনিসটা কেমনে কি? সো তুমি চান্দু যাও, দেয়াল বেয়ে বেয়ে ছাদে উঠে আসো। সো ওকে বললেন দেয়াল বেয়ে ছাদে উঠে আসতে। আর আপনার আরেকটা জিগরি দোস্ত সে আসছে, এই দোস্ত আমি স্পাইডারম্যান রে দেখুম। ওরে বললেন ঠিক আছে দোস্ত, তুই সিঁড়ি দেয়। আর আপনার একেবারে জানের জান কলিজার টুকরা টাইপ এক বন্ধু আছে, তারে বললেন যে দোস্ত তুই এত কষ্ট করবি, তুই না লিফট দিয়ে আয়। তো দেখেন 3 ভাবে কাজ হচ্ছে, একজন হচ্ছে লিফট দিয়ে ছাদে উঠবে, একজন হচ্ছে সিঁড়ি বেয়ে ছাদে উঠবে, আর আরেকজন কি দেয়াল বেয়ে বেয়ে ছাদে উঠবে। 3 ভাবে, আরো অনেক ভাবে করা যায়। আপনি চাইলে ওই নিচে একটা রশি রাখতে পারেন, রশি দিয়ে টেনে টেনে তুলতে পারেন কপিকল দিয়ে। বাট আমরা আপাতত 3 পদ্ধতিতে ছাদে তুলবো 3 জন মানুষকে, দেখি কোন ক্ষেত্রে কাজ কত হয়। সো আমি বলতেছিলাম যে কৃত কাজটা অনেক সময় পথের উপর নির্ভর করে না, বিশেষত কোন অক্ষে, ওয়াই অক্ষে কৃত কাজ কোন পথে হচ্ছে তার উপরে কোনো সম্পর্ক নাই। সুতরাং চলেন আমরা জিনিসটা দেখি, সিনারিওটা দেখি। যে ধরেন আপনার বাসার ছাদে 3 জন মানুষকে তুলবেন, এটা হচ্ছে আপনার বাসার ছাদ। এই ছাদে আমরা তুলবো কয়জন মানুষকে? 3 জন মানুষকে। তাহলে আমরা এই অংশটাকে একটু এনলার্জ করি। হ্যাঁ, এখন ছাদ পর্যন্ত ওঠার জন্য বেশ কয়েকটা ব্যবস্থা আছে। তার মধ্যে একটা ব্যবস্থা হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠা যায়। সিঁড়িটা ধরেন এরকম ভাবে আছে এখানে, এটা সিঁড়ি। তারপর আবার সিঁড়িটা এই দিক থেকে শুরু হয়েছে, এইদিকে সিঁড়ি উঠে গেছে। একটা হচ্ছে লিফট আছে, এটা হচ্ছে একটা লিফট, লিফট দিয়ে ওঠা যায়। আর হচ্ছে স্পাইডারম্যানকে বললেন যে তুমি চান্দু, তোমার আমি সিঁড়ি দিয়েও তুলবো না, লিফট দিয়েও তুলবো না, তুমি ছাদে উঠে আসো। সো 3টা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে 3 জন লোককে আমরা ছাদে তুললাম। তাহলে ছাদে কয়জন লোককে তুলছি? 3 জনকে। 1, 2, 3, 3 জনকে আমরা ছাদে তুলছি।
এখন তিনজনকে ছাদে আপনি তোলার পরে মনে হলো ধুর গোড়ার ডিম, এই তিনটারে ছাদে তুললাম কি করতে, ফালাই দেই ছাদ থেকে। So, আপনি তিনজনকে ছাদে তোলার পরে তিনজন মানুষকে আপনি ছাদ থেকে ফেলে দিবেন। তাহলে তিনজন মানুষকে যদি ছাদ থেকে আপনি ফেলে দিতে যান, একটা জিনিস খেয়াল করেন, তিনজনই মাটি থেকে কত উচ্চতায় আছে? মাটি থেকে তারা কি ভিন্ন উচ্চতায় আছে? মাটি থেকে তারা সবাই কিন্তু একই উচ্চতায় আছে, এই উচ্চতায় আছে। তাহলে সবার মধ্যেই যে সঞ্চিত শক্তি, সেই সঞ্চিত শক্তি বা অভিকর্ষজ বিভব শক্তি, অভিকর্ষজ বিভব শক্তি ইকুয়ালস টু mgh। দেখেন, তিনজনই উঠছে তিনটা ভিন্ন পথে, পথ কিন্তু ভিন্ন। একজন উঠছে দেয়াল বেয়ে বেয়ে, একজন উঠছে সিঁড়ি বেয়ে বেয়ে, একজন আরাম করে লিফট দিয়ে উঠছে। তিনজনের পথ ভিন্ন, কিন্তু তিনজনের মধ্যে যে বিভব শক্তি, সঞ্চিত বিভব শক্তি, সেটা কিন্তু সমান। কেন? কারণ তারা সবাই ওয়াই অক্ষে সমান উচ্চতায় এইচে উঠছে। এখন যদি আমি তিনজনের প্রত্যেকের ভর একই হয়, এম ভরের করে হয় এক একজন, তিনজনের প্রত্যেককে আমি যদি ছাদ থেকে ফেলে দেই, সমান শক্তি নেই তারা ছাদ থেকে পড়বে। তার মানে আমার কোন পথে তাদেরকে আমরা ছাদে তুলছিলাম এইটা ইস্যু না, ইস্যু হচ্ছে কত উচ্চতায় তুলছিলাম। তো সব সময় মাথায় রাখবেন, ওয়াই অক্ষে একটা বস্তুর সরণ কোন পথে হচ্ছে এইটা কোনো ইস্যু না। যে পথেই সরণ হোক না কেন, কৃতকাজ সবসময় কি হবে? সেম হবে। সো আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা এইটার ডিটেলসই যখন, এখন তো 9-10 অনুযায়ী আমি পড়াচ্ছি আপনাদেরকে, কনসেপ্টটুকু দিচ্ছি, এই এইচএসসি ক্লাসে আপনারা এটার ইভেন প্রতিপাদনও শিখবেন, যে কেন সমান হলো, কিভাবে সমান হলো, ভেক্টর দিয়ে সেগুলো আমরা ইনশাল্লাহ দেখাবো। সো আমার ধরেন এইরকম একটা জায়গা আছে, এরকম একটা জায়গা, আমি একটা বস্তুকে এখান থেকে এখানে তুলবো, ধরেন এই পথে। একটা হচ্ছে আনত তলবে উপরে তুলবো, আর একটা হচ্ছে বস্তুটাকে আমি এইখান থেকে ঠিক এইখানে তুলবো একই পথে। এখন খেয়াল করেন, আমি বলতেছিলাম যে ওয়াই অক্ষে যদি একই উচ্চতায় তোলা যায় দুইটা বস্তুকে, এখানে বস্তুর ভর এম, এখানে বস্তুটা মাটি থেকে উঠতেছে এইচ উচ্চতায়, এখানেও বস্তুর ভর এম, সে মাটি থেকে এই উচ্চতায় উঠতেছে, দুই ক্ষেত্রে কৃতকাজ কি হবে? সেম হবে। তাহলে আমরা প্রথম যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে কি, ওয়াই অক্ষে বস্তুটার সরণ যেটা, সেই সরণকে ওজন দ্বারা গুণ করলে আমরা কৃতকাজ পাবো। এইখানে অ্যাকচুয়ালি কোন পথে তাকে তুলতেছি সেটা কোনো ইস্যু হবে না। ওকে, এখন আমাদের এটা ছিল ফার্স্ট বেসিক কনসেপ্ট কিসের? কৃতকাজের। এখন আমরা এই বেসিক কনসেপ্ট থেকে একটু সামনে আগাবো ইনশাল্লাহ। নেক্সট প্রবলেম যেটা আমরা তৈরি করব সেটা হচ্ছে গতিশক্তির সঙ্গে অ্যাকচুয়ালি কৃতকাজের সম্পর্ক কি। সো আমি এখন আপনাদেরকে একটু গতিশক্তির সঙ্গে কৃতকাজের একটা সম্পর্ক দেখাবো, যেটাকে আপনারা এইচএসসি ক্লাসে কাজ শক্তি উপপাদ্য হিসেবে পড়বেন, কিন্তু আমরা 9-10 অনুযায়ী কৃতকাজ ও গতিশক্তির পরিবর্তন, কৃতকাজ ও গতিশক্তির পরিবর্তন। এখন যদি আমি কৃতকাজের সঙ্গে গতিশক্তির পরিবর্তনটা দেখি, সেক্ষেত্রে কি হবে সেটা আমরা খেয়াল করি। দেখেন, আমার একটা বস্তু চলতেছে কোনো একটা পথে, তাহলে কৃতকাজ বল এবং সরণ, বল এবং বল যেদিকে দিচ্ছেন সেদিকে সরণটা হচ্ছে কৃতকাজ, তাহলে কৃতকাজ ডাব্লিউ এটা ইকুয়ালস টু এফএক্স। এখন আমি আপনাদেরকে একটু গোটা সিনারিওটা বুঝাই। দেখেন, ধরেন একটা বস্তু গতিশীল ছিল, এই বস্তুটা গতিশীল ছিল, তাহলে এই বস্তুটা যদি v1 বেগে গতিশীল থাকে, বস্তুটার মধ্যে কতটুকু গতিশক্তি আছে? হাফ এম ভি ওয়ান স্কোয়ার। সো কোনো বস্তু যদি গতিশীল থাকে, গতিশীল অবস্থায় তার একটা গতিশক্তি থাকে, সেই গতিশক্তিটা কত? হাফ এম ভি ওয়ান স্কোয়ার। এখন আপনি বাইরে থেকে এই বস্তুটার উপরে বল দিলেন, বল দিলে বলের কারণে আপনার একটা কি আসবে? ত্বরণ আসবে।
তাহলে বল দিচ্ছি, ত্বরণ আসতেছে, ত্বরণ আসলে বেগটা কি হবে? বাড়বে। তাহলে এই বস্তুর বেগ বেড়ে যাবে। বেগ যদি বাড়ে, ভর তো একই আছে, গতিশক্তি কি একই থাকবে না? গতিশক্তি পরিবর্তিত হবে, গতিশক্তি পরিবর্তিত হবে। সো আবার বলতেছি, এই বস্তুটা যাচ্ছিল, কত বেগে যাচ্ছিল? ভি ওয়ান বেগে, ধরেন 5 মিটার/সেকেন্ড বেগে এই বস্তুটা যাচ্ছিল। এখন এ যখন যাচ্ছিল একটা সমবেগ নিয়ে, তখন তার উপরে আমরা একটা বল দিলাম। তাহলে যে কোনো বস্তুর উপরে যখন বল দেওয়া হয় তৎক্ষণাৎ ত্বরণ চলে আসে, ত্বরণ চলে আসলে বেগটা কি হয়? বেড়ে যায়। তাহলে বস্তুর বেগ বেড়ে গেলে তার গতিশক্তি বেড়ে যাবে। তাহলে এই যে যে পরিমাণ গতিশক্তি বেড়ে গেল, এই গতিশক্তিটা কোথা থেকে আসছে? আমরা তো জানি শক্তি রূপান্তরিত হয়, শক্তির সৃষ্টিও নাই, ধ্বংসও নাই, শক্তি শুধু রূপান্তরিত হয় এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে, অন্য রূপে, এক রূপ থেকে অন্য রূপে শক্তিটা রূপান্তরিত হয়। তাহলে আমার এইখানে এই বস্তুর উপরে যে কাজটুকু করতেছি, সেই কাজটুকু এইখানে কি হিসেবে আসতেছে? গতিশক্তি হিসেবে আসতেছে। সুতরাং আমরা যদি জিনিসটাকে ফর্মুলেট করতে যাই, যেটা পাবো, আমার যে কৃত কাজটা, এই কৃত কাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তন। তাহলে কৃত কাজ ইকুয়ালস টু গতিশক্তির পরিবর্তন। সুতরাং এফ এক্স ইকুয়ালস টু হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস হাফ এম ভি ওয়ান স্কোয়ার, যেখানে ভি টু হচ্ছে শেষ বেগ, ভি ওয়ান হচ্ছে কি? আদি বেগ। এফটা হচ্ছে প্রযুক্ত বল আর এক্সটা হচ্ছে কি? সরণ। চলেন আমরা এই যে থিওরিটুকু পড়লাম, এই থিওরিটার একটা ম্যাথ করে ফেলি। মানে যে কোনো থিওরির বোঝার সবচেয়ে ভালো উপায় হচ্ছে থিওরি সংক্রান্ত প্রবলেম সলভ করে ফেলা। ধরেন 2 কিলোগ্রাম ভরের একটি বস্তু 4 মিটার/সেকেন্ড সমবেগে চলমান অবস্থায় বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করা হলো। তাহলে দেখেন, একটা বস্তু 4 মিটার/সেকেন্ড সমবেগে চলছিল, এই বস্তুর উপর আমরা কত বল প্রয়োগ করছি? 10 নিউটন বল প্রয়োগ করে ফেলছি। এখন এই বল প্রযুক্ত অবস্থায় বস্তুর একটা সরণ হবে। তাহলে আমি যখন বল দিচ্ছি, যতক্ষণ ধরে বল দিচ্ছি ততক্ষণ বস্তুর একটা সরণ হচ্ছে। আমরা যদি এখন সরণের মানটা বলে দেই, যে বস্তুটির বল প্রয়োগরত অবস্থায় 5 মিটার সরণ হলে বল সরিয়ে নেবার মুহূর্তে বস্তুর বেগ কত হবে? প্রবলেমটা দেখেন, 2 কিলোগ্রাম ভরের বস্তু, সেটা 4 মিটার/সেকেন্ড সমবেগে চলছে। এই বস্তুর উপরে আমি কত বল প্রয়োগ করছি? এই বস্তুর উপরে আমরা বল প্রয়োগ করছি অ্যাকচুয়ালি আপনার 10 নিউটন। তাহলে এই বল প্রয়োগ করার মুহূর্তে বস্তুর উপরে 10 নিউটন বল দিচ্ছিলাম, সরণ হয়েছে কত? ঠিক 5 মিটার। বল যখন সরিয়ে নিব তখন বস্তুর বেগ কত হবে? তাহলে আমরা কৃত কাজ জানি, এফ ইন্টু এক্স ইকুয়ালস টু হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস হাফ এম ভি ওয়ান স্কোয়ার। এখন তাহলে বল দিচ্ছি কত? 10 নিউটন। সরণ হয়েছে কত আমাদের? এই সরণটা হয়েছে 5 মিটার। শুরুতে আদি বেগ ভি ওয়ানটা ছিল আমাদের 4 মিটার/সেকেন্ড এবং ভর এম ছিল 2 কিলোগ্রাম। তাহলে আমার বের করতে হবে কত? ভি টু। ভি টুর মান কত বের করতে হবে? তাহলে হাফ ইন্টু এম হচ্ছে 2 ভি টু স্কোয়ার মাইনাস হাফ এম হচ্ছে 2 ভি ওয়ান স্কোয়ার মানে 4 স্কোয়ার। তাহলে এখান থেকে পাবো 50 ইকুয়ালস টু ভি টু স্কোয়ার মাইনাস 4 4 16
তাহলে v2 স্কোয়ার ইকুয়ালস টু 50 যোগ 16 পাবো আমরা 66। সুতরাং v2 যদি আমরা নির্ণয় করতে যাই, আমরা ক্যালকুলেট যখন করব, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রুট ওভার 66 মান নির্ণয় করতে হবে। রুট ওভার 66 যেটা আসে সেটা হচ্ছে 8.124 মিটার পার সেকেন্ড। তাহলে v2 হচ্ছে 8.124 মিটার পার সেকেন্ড। সুতরাং আমরা তাহলে পেয়ে যাচ্ছি যে একটা বস্তু যখন গতিশীল অবস্থায় আছে, যদি এই গতিশীল অবস্থায় বস্তুর উপর একটা বল প্রয়োগ করা হয়, তাহলে যে মুহূর্তে বল সরিয়ে নিব সেই মুহূর্তে বস্তুর বেগটা কত হবে। ওকে, এটা গেল হচ্ছে আমাদের গতিশক্তির সঙ্গে কৃত কাজ এবং সেইটা নিয়ে বেগ কিভাবে চেঞ্জ হয় তার একটা সম্পর্ক। এখন আমরা একটু ডিফারেন্ট আর একটা প্রবলেমে আসব। আমরা এইখানে গতিশক্তি থেকে আরেকটা জিনিস দেখব। আমি আপনাদেরকে একটু কনসেপ্ট আগে বুঝিয়ে নেই, তারপর কনসেপ্ট থেকে আমি আপনাদেরকে আবার ম্যাথ করাবো। একটা বস্তু কাজ করে তার সক্ষমতার জন্য, তার মধ্যে যে পরিমাণ সঞ্চিত শক্তি আসছে সেই সঞ্চিত শক্তির কারণে বস্তু কাজ করতে পারে। ধরেন আমার যদি কোনো শক্তি না থাকে, আমি কি কাজ করতে পারবো? পারবো না। তাহলে যে কোনো বস্তু কতটুকু পরিমাণ কাজ করবে সেটা ডিপেন্ড করবে বস্তুটার মধ্যে কতটুকু শক্তি আছে সেটার উপরে। এখন এই শক্তিটা না অনেক শক্তি হইতে পারে, এটা হচ্ছে বিভব শক্তি হইতে পারে, এটা তার গতিশক্তি হইতে পারে। আমি এক্সাম্পল গুলা দিচ্ছি। ধরেন আপনি দৌড়াচ্ছিলেন, সেরকম দৌড়ানো অবস্থায় আপনার একটা কি আছে? গতিশক্তি আছে। দৌড়ানো অবস্থায় আপনি যে কাউকে ধাক্কা মারলেন, কার সঙ্গে ধাক্কা লাগলো, সংঘর্ষ হইলো, দেখা গেল সে ছিটকে গেছে। তাহলে আপনার এই যে শক্তিটা, এই শক্তিটা কিসে রূপান্তর হয়েছে? আপনার যে গতিশক্তিটা ছিল, এই গতিশক্তিটা আপনি কাজে রূপান্তর করছেন। কিভাবে? আপনার গতিশক্তি কিভাবে কাজে রূপান্তর হয়েছে? আপনি যখন একটা লোককে ধাক্কা দিচ্ছেন, ধাক্কা ধাক্কা মানে কি? বল। সে বল পাইলো, এই যে আমার হাতটা আসতেছে, ধাক্কা খাইলো আর একটা হাত, স্ক্রিনের বাইরে চলে গেছে। দেখছেন, এমন ধাক্কা দিছি স্ক্রিনের বাইরে চলে গেছে। আমার এই বাম হাতটা স্থির আছে, ডান হাতটা আসতেছে, দিল ধাক্কা। যখনই ধাক্কা দিচ্ছে দেখেন এই হাতটা একটা কি পাচ্ছে? বল পাচ্ছে। আর বলের কারণে একটা সরণ হচ্ছে। তাহলে বল এবং সরণ মিলে কৃতকাজ হচ্ছে। তার মানে আমার এই হাতের যে গতিশক্তি ছিল সেটা এখন কিসে রূপান্তর হয়ে গেছে? কৃতকাজে। তার মানে কৃতকাজ ইকুয়ালস টু গতিশক্তি হচ্ছিল, তাই না? এখন আমরা এখান থেকে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র করতে পারি। ধরেন আপনি যদি একটা ইট ছুঁড়ে মারেন, ওই ইটটা একটা জানলার কাঁচ ধরেন ছেদা করে চলে যায়, জানলার কাঁচ ভেঙে চলে যায়। একইভাবে একটা বুলেট ছুঁড়ে মারলে বুলেটটা কোনো একটা জায়গায় একটা পোর্শন ঢুকতে পারে। এখন আমি যদি বুলেটের বেগ বাড়াই, বেগ বাড়ালে সে কতটুকু বেশি ঢুকবে, এইটাই প্রবলেম আসতে পারে। সো আমরা ম্যাথমেটিক্যালি প্রবলেমটা দেখব যে ধরেন কোন একটি বুলেট, কোন বুলেট কোন তক্তার মধ্যে 4 সেন্টিমিটার ভেদ করতে পারে। যদি বুলেটের বেগ দ্বিগুণ করা হয়, তাহলে বুলেটটি তক্তায় আর কত দূরত্ব প্রবেশ করতে পারবে। এখন দেখ, আমার প্রশ্নটা হচ্ছে একটা বুলেট কোন তক্তার মধ্যে কত যাচ্ছে? 4 সেন্টিমিটার ভেদ করতে পারতেছে। আমি বেগ কি করছি? দ্বিগুণ করছি। তাহলে বুলেটটি তক্তায় আর কত দূরত্ব প্রবেশ করতে পারবে? এখন এইখানে প্রশ্নটার মধ্যে একটা ট্রিকি অংশ আছে, সেটা আমি আপনাদেরকে শিখাবো। দেখেন, প্রশ্নটা আমরা আগে খেয়াল করি যে বুলেটটা তক্তার মধ্যে যাচ্ছে 4 সেন্টিমিটার, তার কি আদি বেগ দেওয়া আছে? দেওয়া নেই, জাস্ট বলা হয়েছে বেগ দ্বিগুণ করা হয়েছে। তাহলে আমরা ধরে নেই যে আদি বেগ, শুরুতে যে বেগ, আদি বেগ ভি।
বুলেটের ভর এম। তাহলে আদি গতি শক্তি কাইনেটিক এনার্জি K1 এটা হচ্ছে হাফ এম ভি স্কয়ার, আর শেষ গতি শক্তি K2 ইকুয়ালস টু হাফ এম, বেগ দ্বিগুণ করা হয়েছে, তাহলে এখানে দেখেন 2 স্কয়ার করলে 4, 4 ইন্টু হাফ এম ভি স্কয়ার। এখন আমরা যে কাজটা করতেছিলাম খেয়াল করেন, কৃত কাজ কোথা থেকে আসছে? শক্তি থেকে আসতেছে। তাহলে গতি শক্তিটাই কি কৃত কাজে রূপান্তর হবে না? দেখেন আমার গতি শক্তি যত বেশি হবে, এই যে আমার এই হাতটা যে আসতেছিল, এ যত বেশি শক্তি নিয়ে আসবে, সে তত বেশি শক্তি দিতে পারবে আমার এই হাতটার উপরে। তাহলে আমার এই হাতটা যখন আসতেছে, তার গতি শক্তি যত বেশি, সেই অনুযায়ী সে এইটার উপরে কাজটা সম্পাদন করবে। তাহলে গতি শক্তি কৃত কাজের সঙ্গে কি সম্পর্কিত। আবার একটা বুলেটের মধ্যে, সরি বুলেটের মধ্যে না, একটা কাঠের তক্তার মধ্যে বুলেটটা যখন ঢুকতেছে, ওই কাঠের তক্তা তাকে বাধা দিচ্ছে। তাহলে যে বলটা আছে কাঠের তক্তার, কাঠ, আমার কাঠের তক্তার ভিতরে যখন যেতে থাকবো, প্রত্যেকটা অংশের বলটা কিন্তু সুষম বল। কেন সুষম বল? কারণ কাঠটা যদি সুষম হয়, কাঠের প্রতিটা অংশের বাধাদানকারী বলটাও কি হবে? সুষম বল হবে। তাহলে যদি বলটা সুষম হয়ে যায়, দেখেন আমরা ইকুয়েশনে আসি, আমার বলটা কি? সুষম বল। আমার যে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, এটা ছিল কৃতকাজ এফ এক্স। তাহলে শুরুতে আমার হাফ এমবি স্কোয়ার কত ছিল? এফ এক্স ছিল। এখন আমার গতিশক্তি হয়ে গেছে 4 × ½ mv²। এইটা সমান বল কিন্তু এফ একই আছে। কেন এক আছে? কাঠ যে পরিমাণ বল দিবে আমাকে, যে পরিমাণ বাধা বল দিবে, সেটা সবসময় একই আছে। কিন্তু এখন সরণটা তাহলে এক্স এর জায়গায়, এই দেখেন K2 এর বেলায় সরণটা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা Fx2। তাহলে এটা যদি ইকুয়েশন নাম্বার 1, এটা যদি ইকুয়েশন নাম্বার 2 হয়, Fx2 ডিভাইডেড বাই Fx ইকুয়ালস টু 4 × ½ mv² ডিভাইডেড বাই ½ mv²। তাহলে এফ কেটে দিলাম, x2 ইকুয়ালস টু দেখেন 4x হবে। তাহলে 4x মানে 4 × 16 সেন্টিমিটার, কিন্তু অ্যান্সার কিন্তু 16 সেন্টিমিটার না। আমি আরেকবার রিপিট করছি, যে আমার শুরুতে যে বেগ ভি ছিল, সেটার জন্য গতিশক্তি ছিল ½ mv²। ½ mv² গতিশক্তি দিয়ে সে যাচ্ছিল কয় সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। আমি যখন বেগ দ্বিগুণ করছি, তখন আমার সে যাচ্ছে 16 সেন্টিমিটার। কিন্তু প্রশ্নটাই খেয়াল করেন, প্রশ্নটাই বলা হয়েছে বুলেটটি তক্তায় আর কত দূরত্ব? অলরেডি শুরুতে সে 4 সেন্টিমিটার প্রবেশ করতেছিল। তাহলে বুলেটটি আর 16 সেন্টিমিটার থেকে আমার 4 সেন্টিমিটার বিয়োগ দিব। কেন? কারণ অলরেডি তো সে 4 সেন্টিমিটার প্রবেশ করছিল। তাহলে বুলেটটি আর 16 সেন্টিমিটার মাইনাস 4 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার প্রবেশ করবে। দেখেন তাহলে এইটা গেল হচ্ছে আমাদের কাজ শক্তি উপপাদ্য, বা কিভাবে গতি শক্তিটা কাজে রূপান্তর করা যায়, সেখান থেকে আমরা কিভাবে সরণটা বের করতে পারি। এখন আসলে না, এইখান থেকে অনেক ইন্টারেস্টিং প্রবলেম করা যায়। আমি আরো কিছু ইন্টারেস্টিং প্রবলেমে আসব। ধরেন আমরা একটা সিম্পল জিনিস চিন্তা করি, সেটা হচ্ছে পানি পড়তেছে উপর থেকে। উপর থেকে কি করতেছে? পানি পড়তেছে। সো আমরা একটা প্রবলেম ক্রিয়েট করি। একটি জলপ্রপাতের উপর থেকে পতিত পানির সম্পূর্ণ শক্তি তাপ শক্তিতে রূপান্তর হয়। যদি জলপ্রপাতের উচ্চতা
50 মিটার হয় তাহলে জলপ্রপাতের শীর্ষ ও তলার পানির তাপমাত্রার পার্থক্য কত? আমরা একটা জলপ্রপাতের উপর থেকে কি ফেলতেছি? পানি ফেলতেছি। এখন এই পানির সম্পূর্ণ শক্তি কিসে রূপান্তর করছি? তাপ শক্তিতে রূপান্তর করছি। এখন জলপ্রপাতের উচ্চতা দেওয়া আছে 50 মিটার, তাহলে জলপ্রপাতের শীর্ষ এবং তলার পানির তাপমাত্রার পার্থক্য কত? সো প্র্যাকটিক্যালি সিনারিওটা চিন্তা করি এরকম, ধরেন এখানে কোন একটা জলপ্রপাত আছে, সো উপর থেকে পানিটা নিচে এভাবে পড়তেছে, এগুলো পানি, এই যে ঢেউ ঢেউ আকারে এটা পানি পড়তেছে নিচে। তাহলে এইখানে একটা পানির তাপমাত্রা আছে θ1, বলতেছে তাপমাত্রার পার্থক্য, তাহলে এখানে একটা তাপমাত্রা কত হবে? θ2 হবে। সো আমার দরকার হচ্ছে θ1 θ2 এর যে তাপমাত্রার ব্যবধান সেটা নির্ণয় করা। এখন উচ্চতা দেওয়া আছে কত? 50 মিটার, তাহলে এখানে উচ্চতা দেওয়া আছে 50 মিটার। জলপ্রপাতের তলা এবং শীর্ষের মধ্যে উচ্চতাটা কত মিটার? 50 মিটার। এখানে তাহলে এইচ, আমাদের এইচ দেওয়া আছে কত মিটার? 50 মিটার। এখন খেয়াল করেন, একটা বস্তুকে উপর থেকে যদি নিচে ছেড়ে দেওয়া হয়, একদম ক্লাস শুরুতে আমি স্পাইডারম্যানের একটা সিনারিও বলছিলাম, দেখেন, চলেন খুঁজে বের করে আমরা। এই যে দেখেন, আমি অভিকর্ষজ বিভব শক্তির কথা আজকের ক্লাসের শুরুতে বলতেছিলাম, যে একটা মানুষকে বাসার তলা থেকে ছাদে তুলছি, তাহলে ছাদে তার মধ্যে সঞ্চিত শক্তি কত? mgh। পানিটা যখন এইচ উচ্চতা থেকে পড়তেছে তার মধ্যে বিভব শক্তি কত? mgh। এই বিভব শক্তিটা তাহলে কিসে রূপান্তর হচ্ছে? তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আমাদের এই সিনারিতে বিভব শক্তি কিসে রূপান্তর হবে? তাপ শক্তিতে রূপান্তর হবে। তাহলে যদি বিভব শক্তিটা তাপ শক্তিতে রূপান্তর হয়, সেক্ষেত্রে আমাদের এইখানে যে বিভব শক্তি আছে সেটা রূপান্তরিত হবে কিসে? তাপ শক্তি। তাহলে আমরা আগে লিখি বিভব শক্তি ইকুয়ালস টু তাপ শক্তি। বিভব শক্তি ইকুয়ালস টু হচ্ছে তাপ শক্তি। এখন বিভব শক্তিটা কত? mgh। তাপ শক্তি কত? ms ডেল থিটা। তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি ডেল থিটা, মানে যেটা তাপমাত্রার পার্থক্য, সেটা পাবো। কাটাকাটি করি, তাহলে ডেল থিটা ইকুয়ালস টু জি ইন্টু এইচ ডিভাইডেড বাই এস। এখন তাহলে ডেল থিটা মানে θ2 মাইনাস θ1 যেটা ছিল সেটাই, ইকুয়ালস টু জি 9.8, এইচ কত? এইচ হচ্ছে 50 মিটার। এখন এসটা কি? পানির আপেক্ষিক তাপ, 4200 জুল পার কিলোগ্রাম পার কেলভিন। সো ইউনিট গুলো আপনারা এগুলো জানেন ইনশাল্লাহ। এখন তাহলে 9.8 ইন্টু 50 ডিভাইডেড বাই 4200, আমরা যেটা পাচ্ছি 0.1166 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং জলপ্রপাতের তাহলে শীর্ষ এবং তলার পানির তাপমাত্রার পার্থক্য আমরা এখান থেকে এইভাবে নির্ণয় করতে পারছি। এইবার জলপ্রপাতের পাশাপাশি আরেকটা টাইপের প্রবলেম করা যায়, এটা আপনাদের মুখে মুখে বলে রাখছি, আপনারা একটু বাসায় চিন্তা ভাবনা করবেন। ধরেন একটা বুলেট যাচ্ছিল, তাহলে বুলেট যখন যাচ্ছিল সেটাকে যদি হঠাৎ করে আমি থামিয়ে দেই, বুলেটের গতিশক্তিটা কিসে রূপান্তর হবে? তাপ শক্তিতে রূপান্তর হবে। তাহলে গতিশক্তিও কিসে রূপান্তর করা যায়? তাপ শক্তি এতে রূপান্তর করা যায়। তাহলে সিনারিওটা আমরা করে রাখি, যে ধরেন একটি চলন্ত বুলেটকে হঠাৎ থামিয়ে দিলে যদি এর সমগ্র শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে বুলেটটির তাপমাত্রার পরিবর্তন ডেল থিটা হলে
হাফ এমভি স্কোয়ার তার গতিশক্তি ছিল, আপনি তাকে থামিয়ে দিছেন, শেষ গতিশক্তি কত হয়েছে? 0 হয়ে গেছে। তাহলে সম্পূর্ণ গতিশক্তি কিসে রূপান্তর হয়ে গেছে? তাপ শক্তিতে। তাহলে হাফ এমভি স্কোয়ার ইকুয়ালস টু এম এস ডেল থিটা। এখন তাহলে আমি যদি এম গুলাকে নাই করে দিই দুই পাশ থেকে, আমার এখানে ডেল থিটা ইকুয়ালস টু আসবে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2s। এখানে এস কি? এস হচ্ছে বুলেটের উপাদানের আপেক্ষিক তাপ। বুলেটের যে উপাদান, বুলেটটা যে উপাদানের তৈরি, যদি সীসার বুলেট হয় তাহলে এস হবে সীসার আপেক্ষিক তাপ, যদি তামার বুলেট হয় তাহলে এস হবে তামার আপেক্ষিক তাপ। এখানে এসটা হচ্ছে বুলেটের উপাদানের আপেক্ষিক তাপ। সুতরাং আবারও তাহলে দেখেন, আমরা এই যে যে পরিমাণ শক্তি আছে, শক্তির রূপান্তর থেকে আমরা অ্যাকচুয়ালি অনেকগুলো সিনারিও দেখতে পারি। ওকে, মোটামুটি এগুলা গেল হচ্ছে আমাদের বিভব শক্তি গতিশক্তির রূপান্তরের কিছু সিনারিও। এখন আমরা 9-10-এ স্প্রিং সংক্রান্ত কিছু কৃতকাজের সিনারিও পড়ে আসছি। এবার আমি স্প্রিং সংক্রান্ত কৃতকাজের সিনারিও থেকে আপনাদেরকে একটা প্রবলেম দেখাবো, যে একটু ভিন্ন ধরনের প্রবলেম হলে কি হবে সেটা আমরা শিখব। এবং অ্যাকচুয়ালি এটা থেকে আমরা আরো একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে বাধা দানকারী বল কিভাবে ক্যালকুলেট করতে হয়, সেটা আপনাদেরকে এখন শিখাবো। আমি গোটা জিনিসটা পড়ানোর আগে আপনাদেরকে একটু কনসেপ্টটা নিয়ে আমি আবার একটু ডিসকাস করি, যে আমি আসলে এখন যেটা পড়াতে যাচ্ছি সেই কনসেপ্টটা হচ্ছে, ধরেন একটা বস্তু, আমি স্প্রিং এ যাওয়ার আগে অন্যভাবে জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে বলি। ধরেন আপনার বাসার উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দিলেন, তাহলে যখন ছেড়ে দিবেন সে পড়তেছে, তার একটা শক্তি আছে। নিচে বাসার নিচে ধরেন কাদা আছে, বস্তুটা কাদার উপরে পড়বে, তাহলে কাদার উপরে পড়ার পরে সে নিশ্চয়ই কাদার উপরে থাকবে না, সে ঢুকতে থাকবে নিচের দিকে, একটা দূরত্ব ঢোকার পরে সে থেমে যাবে। আবার বলছি, একটা বস্তুকে আমি কোনো উচ্চতা থেকে ছেড়ে দিলাম, বাসার ছাদ থেকে কোনো একটা বস্তুকে আমি ছেড়ে দিছি, এটা এই যে এই বস্তুটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে সে কি নিচের দিকে পড়বে। নিচে এখন আমার এখানে তো টেবিলের উপরে সে তো এমনি থেমেই যাবে, কিন্তু আমার যদি নিচে কাদা হয়, তাহলে কাদায় সে থামার আগে কাদার মধ্যে একটা দূরত্ব ঢুকে যাবে না? সুতরাং আমাকে যদি বের করতে বলে কাদায় সে কত দূরত্বে ঢুকবে, তখন আমি কিভাবে ম্যাথটা করব? বা যদি বের করতে বলে কাদার যে বাধা দানকারী বল, একটা বস্তু কাদায় ঢুকে থেমে যাচ্ছে, কখন একটা বস্তু থামবে? আমি দৌড়াচ্ছি, থামবো কখন? যখন আমার শক্তি শূন্য হবে তখন আমি থামবো। দেখেন, গতিশীল অবস্থায় ছিলাম আমি, তাহলে আমার একটা গতিশক্তি আছে, আমার যতক্ষণ গতিশক্তি আছে তার মানে ততক্ষণ বেগ আছে, ততক্ষণ আমি দৌড়াচ্ছি টুকটুক টুকটুক করে। যে মুহূর্তে আমার বেগ শূন্য হবে তখন আমি থেমে গেছি, তার মানে আমার বেগ শূন্য করার জন্য আমি দৌড়াচ্ছিলাম, আমার বেগ শূন্য করার জন্য আমার শক্তিটাকে কি করতে হবে? শূন্য করতে হবে। তার মানে একটা বস্তুর শক্তি যখন শূন্য শক্তি হবে তখন সে থেমে যায়। আবার বলতেছি, একটা বস্তুর শক্তি আছে মানে সে চলতে পারবে, তার চলার সক্ষমতা আছে, কিন্তু যে মুহূর্তে থেমে গেছে তার চলার সক্ষমতা নাই, তার মানে তার কোনো শক্তি নাই। সো আমি বাসার ছাদ থেকে একটা বস্তুকে ছেড়ে দিছি, তাহলে ছাদ থেকে যখন ছেড়ে দিচ্ছি তার মধ্যে একটা কি শক্তি আছে? বিভব শক্তি আছে। ওই যে উপরে আছে একটা উচ্চতায় আছে, তার মধ্যে একটা বিভব শক্তি আছে। তাহলে এই শক্তি যতক্ষণ আছে ততক্ষণ সে চলতে থাকবে, যে মুহূর্তে তার শক্তিটা 0 হয়ে যাবে, কোনো শক্তি নাই, চলবে কেমনে? কি দিয়ে চলবে? চলার জন্য, কাজ করার সক্ষমতার জন্য শক্তি লাগে। সো অলওয়েজ খেয়াল রাখবেন, যে কোনো সিনারিওতে একটা বস্তুকে থামানোর জন্য তার শক্তিটাকে জাস্ট 0 করে ফেলতে হবে। শক্তি যেই 0 হবে বস্তু থেমে যাবে। মোটামুটি আশা করি ক্লিয়ার করতে পারছি। এখন চলেন আমি এই জিনিসটাই আপনাদেরকে একটু একটা ম্যাথ দিয়ে শিখাবো। ধরেন আমি ম্যাথটা এরকম ক্রিয়েট করি, 2 কিলোমিটার, সরি 2 কিলোমিটার অনেক উচ্চতা হয়ে যায়, আমরা 20 মিটার উচ্চতার একটি ভবনের ছাদ হতে 2 কিলোগ্রাম ভরের একটি বস্তুকে নিচে কাদার উপর ছেড়ে দেওয়া হলো।
বস্তুটি কাদার মধ্যে 1.5 মিটার প্রবেশ করে থেমে গেলে কাদার বাধাদানকারী বলের মান কত? দেখেন, এটা হচ্ছে প্রবলেম। আমি 20 মিটার উচ্চতার একটা ভবনের ছাদ হতে 2 কিলোগ্রাম ভরের একটা বস্তুকে নিচে কাদার উপরে ছেড়ে দিছি। তাহলে বস্তুটা কাদার মধ্যে কতটুকু প্রবেশ করতেছে? 1.5 মিটার। 1.5 মিটার প্রবেশ করে যদি থেমে যায়, সেক্ষেত্রে কাদার বাধাদানকারী বলের মান কত? দেখেন, এইটা না পিওর এমসিকিউ টাইপ কোশ্চেনই হয়ে যেতে পারে। মানে আপনার এটাকে আমরা পিওর এমসিকিউ টাইপ কোশ্চেনও করতে পারি। কেন? দেখেন, এটার সলিউশন না খুব সহজ, অতিরিক্ত সহজ, কনসেপ্টটা জানা থাকলে। সেটা কাদা। এখন ভবনের যে উচ্চতা, দালানের যে উচ্চতা, সেটা হচ্ছে 20 মিটার। 20 মিটার উপর থেকে সে নামতেছে। তাহলে এইচ ইকুয়ালস টু কত মিটার? 20 মিটার। এরপর সে কাদার মধ্যে ধরেন ঢুকছে আরো x মিটার। আমাকে বের করতে হবে এই যে এক্স দেওয়া আছে কত? 1.5 মিটার। এক্স দেওয়া আছে, এক্স এর মানটা কিন্তু দেওয়া, এক্স এর মানটা আমার দেওয়া, এক্স ইকুয়ালস টু 1.5 মিটার। এখন জিনিসটা খেয়াল করেন, যতক্ষণ কাদায় বস্তু না পড়তেছে, বাতাসে, সাধারণত বাতাসের বাধাদানকারী বলকে আমরা খুব চিন্তা করি যে বাতাসের বাধা বলটা কম, তাহলে বস্তুর কৃত কাজ কত? বস্তুটা কত দূরত্ব অতিক্রম করতেছে? এইচ প্লাস এক্স। তাহলে কত দূরত্ব অতিক্রম করতেছে? এম জি ইন্টু এইচ প্লাস এক্স। এটা হচ্ছে বস্তু দ্বারা কৃত কাজ। আর কাদা কতটুকু কাজ করতেছে? কাদা এখানে যে বাধাদানকারী বল দিচ্ছে, সেই বাধাদানকারী বলটা যদি এফ হয়, কাদার মধ্যে বস্তুটা প্রবেশ করছে কত? এফ এক্স। আমি আরেকবার রিপিট করতেছি, দেখেন, আমার একটা বস্তু থামার জন্য তার শক্তিটাকে কি করতে হবে? জিরো করতে হবে। একটা বস্তুকে থামানোর জন্য তার শক্তিটাকে জিরো করতে হবে। আমাকে যদি থামাইতে হয়, আমার শক্তিটাকে জিরো করতে হবে। তার মানে কি, আমার শক্তির সমান পরিমাণ শক্তি উল্টা দিক থেকে দিতে হবে। আমি দৌড়াচ্ছিলাম, কেউ একজন সামনে সুন্দর মতো ধাক্কা দিল, ধাক্কা দিলে আমি থেমে গেলাম। সো আমি যে পরিমাণ শক্তি নিয়েছিলাম, সম পরিমাণ শক্তি যদি উল্টা দিক থেকে দেওয়া না হয়, আমাকে থামানো যাবে না। একইভাবে বস্তুটা যখন পড়ছিল উপর থেকে নিচে পড়তেছে, একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে, এই যে দেখেন উপর থেকে নিচে পড়তেছে, তাকে থামানোর জন্য আমার নিচ থেকে একটা কি দিতে হচ্ছে? শক্তি দিতে হচ্ছে। তাহলে বস্তুটাকে থামানোর জন্য আমি যে শক্তিটা দিব, সেই শক্তিটা যদি বস্তুর নিজস্ব শক্তির সমান হয়, তাহলে বস্তুটা থামবে। এখন দেখেন, বস্তুটার টোটাল সরণ কত হয়েছে? এইচ প্লাস এক্স হচ্ছে বস্তুর মোট সরণ। বস্তুর ওজন কত? এমজি। তাহলে কৃত কাজ ইকুয়ালস টু কি? ওজন ইন্টু সরণ। আর কাদা কতটুকু কাজ করতেছে? কাদার মধ্যে কৃত কাজ হচ্ছে বল এফ ইন্টু সরণ এক্স। তাহলে এখন জাস্ট মানগুলা বসিয়ে দিলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। এম এর ভ্যালু আমরা জানি, এম কত দেওয়া আছে? 2 কিলোগ্রাম। 2 ইন্টু জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 20, এক্স হচ্ছে 1.5, এফ ইন্টু 1.5। তাহলে এখান থেকে এফ পাবো 2 ইন্টু 9.8 ইন্টু 21.5 ডিভাইডেড বাই 1.5 নিউটন। সো এই যে দেখেন, তাহলে কাদার বাধাদানকারী বল আমরা পেয়ে গেছি, ডিভাইডেড বাই 1.5, 280.93 নিউটন। এখন আমি এইখানে এই ম্যাথটা শুরু করার আগে স্প্রিং এর কথা বলতেছিলাম, যে আসেন আমরা একটু স্প্রিং রিলেটেড সিনারিওটা দেখব। এখন আমি যখন স্প্রিং এর কথা বলছিলাম আপনাদেরকে, এই স্প্রিংটাকে নিয়ে আসি আমরা আমরা একটা ডিফারেন্ট প্রবলেম করি। যে আমরা কিন্তু পড়ছি 9-10-এ যে কোনো একটা স্প্রিং সংকুচিত বা প্রসারিত হওয়ার জন্য কৃত কাজ, তাহলে স্প্রিং এর জন্য কৃত কাজ বা সঞ্চিত শক্তি ডাব্লিউ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। আমাদের এখন কাজ হচ্ছে এই ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার, এইটাকে প্রয়োগ করা, এটাকে ব্যবহার করা। সো আমি প্রয়োগটা আপনাদেরকে দেখাই। ধরেন কোন একটা প্ল্যাটফর্ম, একটা পাটাতন বা প্ল্যাটফর্ম আছে এরকম, এই পাটাতনের তলায় একটা স্প্রিং যুক্ত করা আছে, এখানে একটা স্প্রিং যুক্ত করা আছে, এরকম একটা স্প্রিং যুক্ত করা আছে।
তাহলে একটা পাটাতন বা প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মের তলে একটা স্প্রিং যুক্ত করা আছে। একটা এম ভরের বস্তু ধরেন এখানে রাখা আছে, এখানে একটা এম ভরের বস্তু রাখা আছে, এই পাটাতন থেকে কত উচ্চতায়? এইচ উচ্চতায়। তাহলে পাটাতন থেকে এইচ উচ্চতায় একটা এম ভরের বস্তু রাখা আছে, সেটা স্প্রিং এর উপরে পড়বে, পাটাতনের উপরে পড়বে। এখন দেখেন, এই পাটাতনের উপর যখন পড়বে বস্তুটা, আমি জিনিসটার এক্সাম্পল দিচ্ছি, আপনি যদি ফোমের একটা বিছানার উপরে শন, তাহলে বিছানাটা কি সংকুচিত হয়ে যায় না? তো আপনি যখন ফোমের বিছানার উপরে যে বসতেছেন বা শুচ্ছেন, তখন কি হচ্ছে? সংকুচিত হয়ে যাচ্ছে। তাহলে একইভাবে বস্তুটা যখন এই পাটাতনের উপরে পড়বে, বস্তুটাই পাটাতনের উপরে যখন পড়বে, তখন পাটাতনটা নিচে নেমে আসবে এবং স্প্রিংটা এই ক্ষেত্রে কি হবে? সংকুচিত হবে, স্প্রিংটা সংকুচিত হয়ে গেছে। সো ধরে নেই আমরা এই যে এইখানে পাটাতনটা নিচে নেমে গেছে এক্স পরিমাণ, স্প্রিং এর বল ধ্রুবক কে আপনাকে এখান থেকে নির্ণয় করতে বললো যে এখানে স্প্রিং এর বল ধ্রুবক কে কত হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? দেখেন, এম ভরের বস্তুটা আসলে নামছে কতটুকু, এইচ নাকি এইচ প্লাস এক্স? ভালো মতো খেয়াল করে দেখেন, বস্তুটার আদি অবস্থান এইটা, শেষ অবস্থান এইটা, তাহলে আদি এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব এইচ প্লাস এক্স। তাহলে আমরা এখানে বস্তুর অভিকর্ষ যে বিভব শক্তি, সেটা এম জি ইন্টু এইচ প্লাস এক্স পাবো। দেখেন, বস্তু এইচ প্লাস এক্স উচ্চতায় নেমে আসছে, তাহলে বস্তুটার জন্য অভিকর্ষ বিভব শক্তি কত? এম জি ইন্টু এইচ প্লাস এক্স। এইটা সমান হবে স্প্রিং এর সঞ্চিত শক্তি হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি বাকি সব কিছুর মান জানি, এইচ এর মান যদি জানা থাকে, এক্স এর মান যদি জানা থাকে, তাহলে আমরা এখান থেকে কার মানটা পেয়ে যাব? আমরা এখান থেকে পেয়ে যাব কে, স্প্রিং এর বল ধ্রুবক যেটা আছে, এই কে এর মানটা আমরা পেয়ে যাব। সুতরাং এইগুলোই হচ্ছে মোটামুটি শক্তির রূপান্তর। এখন এই কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারের আর একটা অংশ হচ্ছে ক্ষমতা। সুতরাং এখন আমরা ক্ষমতা নিয়ে চিন্তা করব, যে এখানে আমরা চিন্তা করব কি নিয়ে? ক্ষমতা। আমি ক্ষমতায় আপনাদেরকে একটু একটা ইন্টারেস্টিং প্রবলেম দিয়ে ক্ষমতাটা দেখাবো, আপনাদের কনসেপ্ট দিয়ে আমি দেখাবো। খেয়াল করেন, আপনারা ক্ষমতা কি হিসেবে পড়ছেন? ক্ষমতা ইকুয়ালস টু কৃতকাজ বাই সময়। সো ক্ষমতা পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি, অথবা ডাব্লিউ ইকুয়ালস টু পিটি। আপনারা এটুকু পড়ে আসছেন, খুব সুন্দর মতো পড়ছেন। এখন ক্ষমতায় ডাব্লিউ ইকুয়ালস টু যদি পিটি হয়ে থাকে, এখান থেকে আমি কিছু ইন্টারেস্টিং প্রবলেম ক্রিয়েট করব, একেবারে সুন্দর কিছু প্রবলেম ক্রিয়েট করব। ধরেন আপনি একটা, এটাকে বলা হয় হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, মানে একটু আমি আগে এক্সপ্লেন করি জিনিসটা। আমাদের জলবিদ্যুৎ কেন্দ্রগুলায় কিভাবে তড়িৎ উৎপন্ন করা হয়। হাইড্রো পাওয়ার প্ল্যান্টে উপর থেকে পানি ফেলা হয় একটা রোটরের উপরে, ফলে রোটরটা ঘুরতে থাকে। ধরেন আমার যদি এটা একটা রোটর হয়, এই রোটরে উপর থেকে পানি ফেলা হচ্ছে, তাহলে পানিটা ফেলতেছে কি উপর থেকে, উপরে পানির একটা কি আছে? বিভব শক্তি আছে। এই বিভব শক্তিটা রূপান্তরিত হচ্ছে কিসে? তড়িৎ শক্তিতে, বা যান্ত্রিক শক্তিটা রূপান্তর হচ্ছে আমার তড়িৎ শক্তিতে। একটা জেনারেটর এভাবেই কাজ করে। তাহলে হাইড্রো পাওয়ার প্ল্যান্টে আমি উপর থেকে পানি ফেলতেছি, যদি উপর থেকে পানি ফেলি, কতটুকু পানি ফেলতেছি, কত উচ্চতা থেকে পানি ফেলতেছি, সেটা থেকে আমরা বের করতে পারবো কতটুকু আমরা তড়িৎ শক্তি পাবো। সো আমরা এখন মোটামুটি ধরনের একটা হাইড্রো টারবাইন, বা এই যে পানি বিদ্যুৎ কেন্দ্রের যে রোটরটা আছে, সেটার সক্ষমতা বা ক্ষমতাটা ক্যালকুলেট করতে শিখবো। চলেন আমরা প্রবলেমটা দিয়ে শুরু করি, তারপর আস্তে আস্তে ডিসকাস করি। ধরেন এখানে একটি জলবিদ্যুৎ কেন্দ্রে প্রতি মিনিটে ১,৫০০ কিলোগ্রাম পানি ২০ মিটার উপর থেকে যন্ত্রের উপর পড়ে। যদি
পতন শক্তির 50% বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে ওই বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা কত? প্রশ্নটা দেখেন, একটা জলবিদ্যুৎ কেন্দ্রে প্রতি মিনিটে কত পানি? 1500 কিলোগ্রাম পানি কত উপর থেকে পড়ছে? 20 মিটার উপর থেকে যন্ত্রের উপর পড়ছে। এখন পতন শক্তির কতটুকু বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে? 50%, 50% বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এই বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। চলেন দেখি। আমার এইখানে কৃত কাজ বিভব শক্তিটাই কিসে রূপান্তর হবে? কৃত কাজে রূপান্তরিত হবে। তাহলে কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ। তাহলে এম হচ্ছে 1500, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 20 মিটার। তাহলে 1500 ইন্টু 9.8 ইন্টু 20, আমাদের এটা আসবে 2,94,000 জুল। কিন্তু দেখেন, আমার তো শক্তির ক্ষয় আছে। শক্তি সবসময় এক রূপ থেকে অন্য রূপে যখন রূপান্তরিত হয়, আমরা কিন্তু যান্ত্রিক শক্তি পুরোটাকেই ব্যবহার করতে পারি না। আমি সহজ করে বুঝিয়ে বলতেছি, যে পানিটা পড়তেছে, আমার একটা উচ্চতা থেকে পানিটা পড়তেছে নিচে, তাহলে যদি উচ্চতা থেকে পানিটা পড়ে, একটা উচ্চতা থেকে নিচে পানি ফেলতেছি আমি, এই যে পানিটা যখন পড়ছে নিচে পড়ার পরে এই পানিটা অনেকগুলা শক্তিতে রূপান্তর হবে। নাম্বার ওয়ান, দেখেন আপনি যদি উপর থেকে নিচে পানি পড়েন শব্দ তৈরি হবে, তার মানে একটা শব্দ শক্তি আসতেছে। বিভব শক্তি থেকে একটা অংশ শব্দ শক্তিতে যাচ্ছে। তারপর পানিটা যেখানে ধাক্কা খাচ্ছে ওইখানে একটু আগে দেখলাম উত্তাপ উৎপন্ন হচ্ছে, তার মানে শব্দ শক্তি আছে, তাপ শক্তি আছে। সুতরাং সম্পূর্ণ বিভব শক্তিটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে না, আমার এইখানে কিছু শক্তির অপচয় ঘটবে। এই কারণে প্রশ্নটা আমি কিন্তু লিখছি যে বিভব শক্তির কত পার্সেন্ট তাপে সরি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতেছি, কত পার্সেন্ট? 50%। তার মানে যে শক্তি ছিল তার 50% আমি বিদ্যুৎ উৎপাদন করতেছি, বাকি 50% কি হচ্ছে? লস হচ্ছে। কেন লস হচ্ছে? আপনার এখানে ঘর্ষণ হতে পারে, তারপর শব্দ শক্তি উৎপন্ন হতে পারে, তাপ শক্তিতে কনভার্টেড হতে পারে, অনেক কিছু হতে পারে। সুতরাং আমরা যদি ম্যাথটায় ফেরত যাই তাহলে দেখেন কি দেখব, আমরা যে কাজটুকু করতেছি এই পুরো কাজটুকু আমি বিদ্যুতের হিসেবে পাচ্ছি না। তাহলে বিদ্যুৎ হিসেবে যে শক্তিটুকু পাচ্ছি আমি সেটা কত? 2 লাখ। তাহলে ডাব্লু ফাইনাল যেটা আমি যেটা পাবো বিদ্যুৎ শক্তির জন্য সেটা 2,94,000 ডিভাইডেড বাই 2 জুল। তাহলে 2,94,000-কে আমি যদি 2 দ্বারা ভাগ করি 1,47,000 জুল পাবো আমি। এখন তাহলে ক্ষমতা পি ইকুয়ালস টু এই যে ডাব্লু ফাইনাল পেলাম, এটাকে সময় টি দ্বারা ভাগ করলেই পেয়ে যাব। এখন আমার এইখানে সময়টুকু কত সময় খেয়াল করেন, বলে দিছে প্রতি মিনিটে ঘটনা ঘটতেছে। তাহলে যে অ্যান্সারটা পাচ্ছি এটাকে 60 সেকেন্ডে ভাগ করে দেই, 2,450 ওয়াট। তার মানে এই যে আমার হাইড্রো পাওয়ার প্ল্যান্ট যেটা ছিল বা জলবিদ্যুৎ কেন্দ্র ছিল, এইটার যে ক্ষমতা সেটা হচ্ছে কত ওয়াট? 2,450 ওয়াট। ওকে, আমাদের ক্ষমতা হয়ে গেল। এবার ক্ষমতার সঙ্গে রিলেটেড একটা টপিক আছে, সেটা হচ্ছে কর্মদক্ষতা। সো আমরা আজকের এই চ্যাপ্টারটা শেষ করব কর্মদক্ষতা দিয়ে। অ্যাকচুয়ালি আপনাদেরকে আমার যদিও আজকে 2টা চ্যাপ্টার পড়ানোর কথা ছিল, আমার দেখা যাচ্ছে যে ওই ক্লাস টাইমের মধ্যে আসলে 2টা চ্যাপ্টার আজকে শেষ করা যাচ্ছে না। আমি এই চ্যাপ্টারটাই ডিটেইলসে পড়িয়ে গেলাম। আমরা নেক্সট দিন ইনশাল্লাহ পদার্থের অবস্থা এবং চাপ নেক্সট ক্লাসে পড়বো। আজকে আমরা এই কাজ শক্তি ক্ষমতা দিয়ে টেনেই শেষ করি। সো আমি এখন আলোচনা করব কর্মদক্ষতা। কর্মদক্ষতার 2টা সিনারিও আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব, কারণ কর্মদক্ষতা নিয়ে বেশ ভালো রকম প্রবলেম তৈরি করা যায়। সো আসেন, কর্মদক্ষতা। কর্মদক্ষতা প্রকাশ করা হয় এটাকে ইটা দ্বারা। এই সাইনটার নাম হচ্ছে ইটা। ইটাই কষ্ট হচ্ছে পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট ইন্টু 100%।
আমি এইখানে যে সকল প্রবলেম আপনারা ফেস করতে পারেন প্রত্যেকটা প্রবলেম আমি বুঝিয়ে বলতেছি। চলেন আমরা একটু পি আউটপুট পি ইনপুটের কনসেপ্ট গুলো আগে একটু বুঝি। নাম্বার ওয়ান, আউটপুটটা কি? যন্ত্র আপনাকে যেটুকু দিচ্ছে সেটা কিন্তু আউটপুট, যন্ত্র যেটা নিচ্ছে সেটা ইনপুট। এখন এই জিনিসটা বোঝার জন্য সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে একটা বাতি, লাইট। দেখেন আপনাদের বাসায় যে বাতিগুলো আছে, যেগুলা হচ্ছে আমাদের পুরান দিনের ওই যে এনার্জি সেভিং বাল্ব, এনার্জি সেভিং বাল্বগুলা শুরুর দিকে খুব উজ্জ্বল আলো দেয়, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাল্বগুলার আলোর উজ্জ্বলতাটা কি কমে যায় না? কেন কমে যায়? কারণ বাল্বের ভিতরের যে গ্যাস আছে ওই গ্যাসটার কোয়ালিটি চেঞ্জ হয়, এজন্য আলোটা কমে যায়। কিন্তু সেই জন্য কি বিদ্যুৎ বিল চেঞ্জ হয়? একটু মাথায় এটা নিয়ে চিন্তা করেন যে আমার বাতিটা যখন নতুন কিনলাম, ওই কি বাতি লাগাইলে রে মানিক, এই টাইপের একটা অ্যাড ছিল পৃথিবীতে, সেই বাতি রাজা ফিলিপসের ওইরকম, যে আপনি যখন নতুন বাতি টেনে লাগাইলেন রুমে, ওয়াও অনেক সুন্দর আলো, কিন্তু যখনই বাতিটা 2 মাস 6 মাস 9 মাস 1 বছর যায়, টিমটিমে আলো, ভাল লাগতেছে না, বাতি চেঞ্জ করা লাগবে। তাহলে একই বাতি দুইটা ভিন্ন সময়ে সে ভিন্ন ক্ষমতার আউটপুট দিচ্ছে আপনাকে। তাহলে বাতি থেকে যে আলোটা পাচ্ছি সেটা হচ্ছে আউটপুট। ইনপুটটা কি? সে যেটা সরবরাহ লাইন থেকে নিচ্ছে সেটা হচ্ছে ইনপুট। এখন বাতির গায়ে যে ওয়াটটা লেখা থাকে এটা অলওয়েজ ইনপুট, এটা কিন্তু আউটপুট না। সো অলওয়েজ খেয়াল রাখবেন, যে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতির গায়ে যে ওয়াট রেটিংটা লেখা থাকে এটা হচ্ছে কি ইনপুট। আউটপুট কত, যেটা আমি পাচ্ছি সেটা আউটপুট। সো এটা নিয়ে কখনোই কনফিউজড হবেন না। সকল বৈদ্যুতিক যন্ত্রপাতির গায়ে যে রেটিং লেখা থাকবে সেই রেটিংটা কি হবে? রেটিংটা হবে ইনপুট। আর আউটপুটটা ডিপেন্ড করবে বাতির কিসের উপরে? সক্ষমতার উপরে। তাহলে আমরা এখানে লিখে রাখি, সকল বৈদ্যুতিক যন্ত্রের গায়ে যে ওয়াট লেখা থাকে তা ইনপুট। আর আউটপুট কত পাবো সেটা ডিপেন্ড করবে বাতির কর্মদক্ষতাটার উপরে। এখন এইটা ছিল প্রথম যে জিনিসটা আমি আপনাদের মাথায় রাখতে চাচ্ছিলাম। সো এই ইনফরমেশনটা মাথায় রাখবেন। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে একটা বাল্বের ক্ষমতা 100 ওয়াট, বাল্বটা তোমাকে কত ক্ষমতার আলো প্রদান করবে, তাহলে আপনার অ্যান্সার হবে যে যদি কোনো লস না হয় সর্বোচ্চ 100 ওয়াট দিতে পারে, কিন্তু সার্টেইন না সে কত ওয়াট দিবে। কারণ দেখেন বাল্বের গায়ে লেখা আছে 100 ওয়াট, তার মানে সেই বৈদ্যুতিক সরবরাহ লাইন থেকে 100 ওয়াট টানবে। এখন বাল্ব যখন জ্বলে তখন কি তাপ শক্তিও পাওয়া যায় না? তার মানে ওই 100 ওয়াট থেকে সে তাপ শক্তিও দিচ্ছে, আলোক শক্তিও দিচ্ছে। ওকে, এখন আসেন এটার পাশাপাশি আমি বলতেছিলাম যে কর্মদক্ষতা থেকে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি একটা প্র্যাকটিক্যাল সিনারিও আপনাদেরকে বলি এবং এখান থেকে একটা প্র্যাকটিক্যাল ম্যাথ আপনাদেরকে করাই। সো প্র্যাকটিক্যাল সিনারিওটা হচ্ছে, ধরেন একটা বস্তু আপনি টেনে তুলবেন কপি কল দিয়ে। আপনারা ক্রেন দেখছেন না? অবশ্যই ক্রেন দেখছেন। তাহলে এখন আবার ক্রেন দেখাতে বলেন না যে স্যার একটা ক্রেন দেখান। দেখানো যায় ছবিতে, কিন্তু দরকার নেই, আপনারা ক্রেন দেখছেন সবাই। একটা ক্রেন কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। তো একটা ক্রেনে উপরে একটা অংশ ঘুরে যেখান থেকে রশিটা নামে। তাহলে উপরে একটা কপি কল আছে, আর এই কপি কলটাকে ঘুরাচ্ছে কে? একটা মোটর। তাহলে দেখেন এখানে কিন্তু দুইটা যন্ত্র একত্রে সংযুক্ত, একটা মোটর আছে, একটা কপিকল আছে। তাহলে এই মোটরটা কপিকলকে এনার্জি দিচ্ছে, কপিকলটা ওই এনার্জি নিয়ে একটা বস্তুকে টেনে তুলতেছে। তাহলে এখানে কর্মদক্ষতা কয়বার আসবে? 2বার। একবার মোটরের কর্মদক্ষতা, আরেকবার কপিকলের কর্মদক্ষতা। এইটাকেই বলা হয় অ্যাকচুয়ালি সংযুক্ত অবস্থায় কর্মদক্ষতা। মানে আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ি আমাদের এটার পরবর্তীতে আপনারা এটার একটা নাম দেখবেন, কাপলিং, কাপল করা, একটার সঙ্গে আরেকটা যোগ করে দেওয়া। কিন্তু এখন এটা নিয়ে টেনশন করার দরকার নেই। এখন আমরা জাস্ট শিখে রাখি যে কোনো কারণে যদি ভর্তি পরীক্ষার প্রশ্নে, আপনাদের কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নে এইভাবে একটা প্রশ্ন করে যে তোমার কাছে একটা মোটরের সঙ্গে একটা কপিকল যুক্ত,
মোটরের কর্মদক্ষতা দিল, কপিকলের কর্মদক্ষতা দিল, দিয়ে বলল যে তুমি তাহলে কত ক্ষমতায় কাজটা করতে পারবা। সো আমরা একদম ম্যাথ তৈরি করি, ম্যাথটা তৈরি করে আমি থিওরি পড়াই। ধরেন আপনার সাথে একটা মোটর আছে। তো শুরুতে আছে একটা মোটর, এখানে আছে একটা মোটর, এটা হচ্ছে একটা মোটর। এই মোটরের ইটা কর্মদক্ষতা, ইটা অন হচ্ছে 80%। এই মোটরটা সাপ্লাই দেয় হচ্ছে একটা কপিকলকে, এখানে একটা কপিকল। তাহলে এই মোটরের ইটা টু হচ্ছে 50%, কপিকলের ইটা টু 50%। এখন যদি মোটরের ইনপুটে আপনি 1000 ওয়াট এর একটা ইনপুট দেন, তাহলে কপিকলের আউটপুটে কত ওয়াট পাবেন, এটা হচ্ছে কোশ্চেন। খেয়াল করেন, আপনি একটা মোটর যার কর্মদক্ষতা 80%, তার ইনপুটে 1000 ওয়াট দিচ্ছেন, তাহলে মোটরের আউটপুটে কত পাবেন? এখানে আউটপুটে যেটা পাবেন সেটা কি, এই 80%, 1000 ওয়াট, 1000 ওয়াটের 80% আউটপুটে পাবো, তার মানে এখানে আমি 800 ওয়াট পাবো। এখন দেখেন এই 800 ওয়াটটা কপিকলের কি ইনপুট, তাহলে মোটর যেটা আউটপুট হিসেবে দিচ্ছে সেটাই কপিকলের কি হিসেবে যাচ্ছে, ইনপুট হিসেবে যাচ্ছে। এবার কপিকল 50% কর্মদক্ষতায় চলতেছে, তার মানে কি কপিকল যে ইনপুট পাচ্ছে তার অর্ধেকটা আউটপুটে রূপান্তর করবে। 800 ওয়াটের অর্ধেক কত, 400 ওয়াট, তাহলে কপিকলের আউটপুট কত, 400 ওয়াট। এখন এটা তো আমি সরাসরি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম। এখন দেখেন দুইটা যন্ত্র মিলে তাহলে সংযুক্ত অবস্থায় কর্মদক্ষতা ইটা ইকুয়ালস টু আসে ইটা 1 × ইটা 2। এটার গাণিতিক প্রমাণও দেখানো যায়, সুন্দর মতো পুরোটা করলে করা যায়। কিন্তু আমরা এখানে দেখেন ডিরেক্টলি নিউমেরিক্যাল অ্যানালাইসিস বা এই সংখ্যাগুলো থেকে কিন্তু বুঝতে পারতেছি। দেখেন 1000 থেকে 800 হয়েছে 80%, 800 থেকে 400 হয়েছে 50%। তাহলে প্রথমে খেয়াল করেন, খুব সিম্পল, 1000 থেকে 800 হয়েছে, প্রথমে কত গুণ হয়েছে, 0.8, এরপর আবার কত গুণ হয়েছে, 0.5। তাহলে 0.8 হচ্ছে ইটা 1, 0.5 কি, ইটা 2। তাহলে সংযুক্ত অবস্থায় কর্মদক্ষতা ইটা সমান কি হচ্ছে, ইটা 1 × ইটা 2। সো আপনাকে যদি দুইটা যন্ত্র দিয়ে দেয় পর পর, দুইটা যন্ত্র দেওয়া থাকলে সংযুক্ত অবস্থায় যে কর্মদক্ষতা হবে সেটা হচ্ছে ইটা 1 × ইটা 2। এখন ক্লাস শেষ করার আগে আপনাদের সঙ্গে আমি লাস্ট আর একটা জিনিস এই চ্যাপ্টার থেকে আলোচনা করে রাখবো। এইটা আপনাদের শিখে রাখাটা আমার মনে হয় জরুরি, খুবই জরুরি। চলেন আমি সিনারিওটা চিন্তা করে আপনাদেরকে, একটা বস্তু যখন সমবেগে চলবে, সমবেগে গতিশীল অবস্থায় বস্তুটার ক্ষমতা কত হবে সেটা এখন আপনাদেরকে আমি ক্যালকুলেট করতে শেখাবো। সো আজকের ক্লাসের লাস্ট অংশটা হচ্ছে সমবেগে গতিশীল বস্তুর ক্ষমতা কত। সো চলেন আমি আগে আপনাদেরকে একটু কনফিউজ করি। মানে ফিজিক্সের মজাটা কি জানেন, যতক্ষণ কনসেপ্টটা ধরতে পারবেন না ততক্ষণ জিনিস খুব কঠিন। একবার আল্লাহর রহমতে ইনশাল্লাহ কনসেপ্টটা যদি মাথায় ঢুকে যায় না, তখন দেখবো জিনিসটা খুব সোজা লাগে। সো আমি আগে আপনাদেরকে একটু প্যাচে ফেলি। ওকে, রেডি সবাই? চলেন আমরা প্যাচ শুরু করি। আচ্ছা, আমি না কমেন্ট দেখতেছিলাম শুরু থেকে, অনেক অনেক কমেন্ট। আমি একটা কথা শুরুতেই বলছিলাম, সেটা হচ্ছে পড়ালেখা ছাড়া অন্য কিছু কমেন্ট করার দরকার নাই। সো এইখানে দেখতেছি যে অনেক অনেক মানে হচ্ছে পড়ালেখা ছাড়া নন রিলেটেড কিছু কমেন্ট। আর যাই হোক, এনিওয়ে অনলাইন ক্লাসের এটা একটা অ্যাকচুয়ালি প্রবলেম। কারণ হচ্ছে অনলাইন ক্লাসে আমরা চাইলেও ধরেন রিয়েল টাইমে অনেক কিছু বোঝানো আসলে সম্ভব হয়ে ওঠে না। তারপর আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব মানে হচ্ছে সাপোর্টটা দেওয়ার। আমি যেটা বলবো, যদি কোনো অংশ বুঝে না থাকেন লেকচারের, আমি অ্যাডমিন সাহেবদেরকে রিকোয়েস্ট করতেছি, মানে হচ্ছে ওনাদেরকে আমি ক্লাসের শেষে একটু রিকোয়েস্ট করব যাতে ভিডিওটা ওনারা ডিলিট না করেন। আপনার যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয়ে থাকে আরেকবার কাইন্ডলি ভিডিওটা দেখেন। কারণ আহ, একটা ছোট্ট কথা বলি, পড়ানোর বাইরে আমি পড়াই মাত্র 16 বছর ধরে প্রফেশনালি, মানে পয়সার বিনিময়ে পড়াই 16 বছর ধরে। আর পড়াই কত বছর ধরে, আমি পড়ানো শুরু করছি ক্লাস 4-এ থাকতে। মানে ক্লাস 4-এ থাকতে আমি আমার ক্লাসমেটদেরকে ম্যাথ এইসব জিনিসপত্র সলভ করে দিতাম, ইংরেজি পড়াইতাম, টুকটাক ম্যাথ পড়াইতাম। আমি ক্লাস 4-এ পড়তাম 1994 সালে। তো 94 থেকে এখন হচ্ছে 2020, মানে আমার পড়ানোর অভিজ্ঞতা আল্লাহর মধ্যে হয়ে গেছে 26 বছরের। এখন এই 26 বছরে আমি সবচেয়ে বড় যে জিনিসটা শিখছি সেটা আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। ভালো স্টুডেন্ট আর খারাপ স্টুডেন্টের মধ্যে তফাৎটা কোথায়? ফোকাস, আর কিচ্ছু না। আপনি পারেন না কারণ আপনার ফোকাস নেই।
আপনি অল্পে চান, পরিশ্রম করতে চান না, এই জন্য আপনি পারেন না। সহজ হিসাব। একটা ইংরেজি প্রবাদ আছে, প্রবাদটা আমি বাংলা মিনিং করে দিচ্ছি। যতই ট্যালেন্টেড জিনিয়াস হন, আপনার জিনিয়াসিটি কোনো কাজ করবে না যদি আপনার পরিশ্রমটা কম করেন। সুতরাং পরিশ্রমী হইতে হবে, ফোকাসড হইতে হবে, ফোকাসড হন। আপনারা অনেকে আছেন ফোকাস না, আপনারা খুব কমে চান। আমি একটু আগে কমেন্ট দেখলাম শেষ করেন, 1 ঘন্টা হয়েছে কেবল, 1 ঘন্টায় শেষ করার মতো কিছু নাই। পড়তে হবে 1.5, 2, 3 ঘন্টা, 4 ঘন্টা পড়তে হবে। আমরা তো 1 ঘন্টায় শেষ করে দিচ্ছি। তো যদি পরিশ্রম করার ইচ্ছা না থাকে ভাই এবং আপুরা, সেক্ষেত্রে আপনারা খুব কষ্টে পড়ে যাবেন। ক্লিয়ার? আর আবার রিকোয়েস্ট করতেছি, যদি কোনো অংশ না বুঝে থাকেন, ভিডিওটা শেষ হওয়ার পরে ভিডিওটা লাইভে থেকে যাবে, আপনারা আবার ভিডিওটার ওই অংশটা দেখেন। আমি চেষ্টা করছি যতদূর সম্ভব ভেঙে ভেঙে পড়ানোর। এখন যেহেতু এগুলা হচ্ছে আপনাদের অ্যাডমিশনের ক্লাস, এখন আমার থিওরির প্রতিপাদন দেখানো পসিবল না। আমি অ্যাপ্লিকেশন গুলো দেখাচ্ছি, যে কোনটার কি কি অ্যাপ্লিকেশন আছে, কি টাইপ প্রশ্ন হতে পারে, সেগুলো নিয়ে আমি ডিসকাস করব। ডিটেলস থিওরি পড়তে চাইলে আপনাকে অ্যাকচুয়ালি একাডেমিক ক্লাসগুলা যখন আমি নিব তখন আমার সঙ্গে অ্যাটেন্ড করতে হবে। এখানে অ্যাকচুয়ালি আমার পক্ষে প্রতিপাদন দেখানো সম্ভব না। ওকে, পড়ানোতে চলি, পড়ানোতে যে ক্লাস শেষ করি আমরা। ঠিক আছে? এখন দেখেন, আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, একটা বস্তু যখন সমবেগে চলবে তখন তার ক্ষমতা কত হবে। সমবেগে চলমান বস্তুর ক্ষমতা। এখন আমি বলছিলাম যে আমি কনফিউশন আগে তৈরি করি, এরপর কনফিউশন গুলোকে দূর করি। বস্তু সমবেগে চলতেছে, ত্বরণ কত? একটা বস্তু সমবেগে চলতেছে, বেগের পরিবর্তন হচ্ছে না, ত্বরণ শূন্য। ত্বরণ যদি শূন্য হয় বল কত? শূন্য। বল যদি শূন্য হয় কৃতকাজ কত? শূন্য। কৃতকাজ শূন্য হলে ক্ষমতা কত? নাই। তার মানে কি গাড়ির জ্বালানি পুরানো ছাড়াই দৌড় দিবে? এই যে দেখেন, আবার বলতেছি, একটা বস্তু সমবেগে চলতেছে, তাহলে সমবেগে চললে তার ত্বরণ কত হয়? জিরো হয়। ত্বরণ জিরো হলে বল কত হয়? জিরো হয়। বল যদি জিরো হয় কৃতকাজ কত হয়? জিরো হয়। কৃতকাজও যদি জিরো হয় তাহলে ক্ষমতা কত? জিরো। সেক্ষেত্রে বস্তুর যদি কোনো ক্ষমতাই ব্যয় না করে, জ্বালানি পুরাবে? তাহলে গাড়ি যখন সমবেগে চলে তখন কি সে জ্বালানি পুরানো ছাড়া চলে? অবশ্যই না। এখানে আমরা ভুলটা কোথায় করছি? ভুলটা করছি আমরা, বস্তু যখন সমবেগে চলছে তখন একটা বল দিতে হবে। কেন বল দিতে হবে? বাধাদানকারী বল আছে না? রাস্তায় যে গাড়িটা চলতেছে, আমি ডায়াগ্রাম আকারে যদি আপনাদেরকে দেখাই, কোন একটা রাস্তায় একটা গাড়ি চলতেছে, ধরেন আমরা একটা রাস্তায় একটা গাড়ি চলতেছে, আমি এখানে একটা রাস্তা ক্রিয়েট করলাম, এই রাস্তায় একটা গাড়ি এঁকে, আমার গাড়ি আঁকা তো সুন্দর না, বুঝে নিন এটা একটা গাড়ি। হ্যাঁ, গাড়ি। এই গাড়িটা যাবে, ধরেন এই গাড়িটা সমবেগে যাবে, ভি সমবেগে। কিন্তু আপনারা যারা বল চ্যাপ্টারটা খুব ভালো মতো পড়ছেন তারা জানেন এখানে একটা ঘর্ষণ বল আছে, বাসদানকারী বল, এই ছোট এফ আছে, ঘর্ষণ বল। এখন যদি আমার বস্তুটাকে সমবেগে চালাইতে হয়, যদি কোনো মন্দন না হতে হয়, তাহলে প্রযুক্ত বল এবং বাসদানকারী বল পরস্পর কি হতে হবে? সমান হতে হবে। তাহলে এখানে যে প্রযুক্ত বল এফ, এই প্রযুক্ত বল এফ ইকুয়ালস টু বাধাদানকারী বল ছোট এফ। এখন তাহলে আমার এখানে ক্ষমতা পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি। ডাব্লিউ সমান কি? এফ ইন্টু এক্স। কেন ডাব্লিউ সমান এফ এক্স? বল ইন্টু স্মরণকৃত কাজ। এখন একটা জিনিস খেয়াল করেন, বস্তু কিভাবে যাচ্ছে? সমবেগে। তাহলে এক্স বাই টিটাই কি? বেগ ভি। তাহলে পি সমান এফ ভি। সুতরাং অলওয়েজ খেয়াল রাখবো আমরা, সমবেগে গতিশীল বস্তুর ক্ষমতা পি সমান এফ ভি, যেখানে এফ হচ্ছে কি বল, এখানে এফটা হচ্ছে বাধাদানকারী বল, আর ভিটা হচ্ছে কি? যে সমবেগে যাচ্ছে সেই সমবেগটা। ওকে, এই তো আলহামদুলিল্লাহ, আজকের মতো এখানেই পরিসমাপ্তি টানতেছি। মানে আমরা আজকে একটা চ্যাপ্টার শেষ করলাম, কাজ শক্তি ক্ষমতা। আমি এতক্ষণ ধরে যা যা পড়ালাম একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে আপনাদের গোটা ক্লাসটায় আমি যা যা পড়াইছি সবকিছু আছে আমার কাছে। তো আমি এখন ইনশাল্লাহ এই যে ক্লাসটা শেষ হওয়ার পর পরই এই যে যা যা পড়াইছি এইগুলাকে একটা স্লাইড আকারে আমি পিডিএফ করে দিয়ে দিচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ। সো আপনারা এই পিডিএফ দেখে আবার রিভিউ করতে পারবেন যে আসলে কি কি পড়ানো হলো। ওকে, তাহলে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।